রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টে আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম ভ্যাপার কম্প্রেশন সাইকেল। এই তার মধ্যে থেকে 5টা টপিকস নিয়ে আলোচনা করছিলাম। তো এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে এই একটা ম্যাথ আছে, এই ম্যাথটা পড়ার পরে বুঝতে পারবো এটা কোন টার্মের মধ্যে পড়ছে। আচ্ছা, এখানে বলছে ইন অ্যান অ্যামোনিয়া ভ্যাপার কম্প্রেশন সিস্টেম। এই ভ্যাপার কম্প্রেশন সিস্টেমে যে গ্যাসটা ব্যবহার করছে সেটা অ্যামোনিয়া। দ্য প্রেশার ইন দ্য ইভাপোরেটর ইজ 2 bar. Ammonia is exist to 0.8 dry and entry is dryness fraction is 0.19. এখানে দুটো ড্রাইনেস ফ্র্যাকশন দেওয়া আছে, একটা হচ্ছে হলো 0.85 যেটা এক্সিস্টের জন্য, আর ড্রাইনেস ফ্র্যাকশন দিয়ে দিয়েছে 0.19 যেটা এন্ট্রি এর সময়। During the compression, the work done per kg of ammonia is 150 kilojoule. এটা হচ্ছে ওয়ার্ক ডান দিয়ে দিতেছে পার কেজিতে। ক্যালকুলেট দ্য COP মানে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য ভ্যাপার এন্টারিং দ্য কম্প্রেসর পার মিনিট। কম্প্রেসরে এন্টার করার সময় কী পরিমাণ মানে কত ভলিউম পরিমাণ যে আমাদের অ্যামোনিয়া যাচ্ছে সেটা পরিমাণ বার করতে বলছে পার মিনিট। ইফ দ্য রেট অফ অ্যামোনিয়া সার্কুলেশন ইজ 4.5 কেজি পার মিনিট। বলছে কি ইফ দ্য রেট অফ অ্যামোনিয়া আমাদের কিউর মান দিয়ে দিয়েছে যে 4.5, দ্য ল্যাটেন্ট হিট অ্যান্ড স্পেসিফিক ভলিউম দিয়ে দিয়েছে যখন প্রেশার 2 bar, তখন বলছে ল্যাটেন্ট হিট হচ্ছে 1325 কিলোজুল পার কেজি অ্যান্ড স্পেসিফিক ভলিউম দিয়ে দিয়েছে 0.58 মিটার কিউব পার কেজি রেসপেক্টিভলি। তাহলে আমাদের ম্যাথটা সলভ করার জন্য আমাদের প্রথমত একটা সাইকেল আঁকি, যে কোনো একটা ভ্যাপার কম্প্রেশন সাইকেল আমরা আঁকি। এইখানে কিন্তু বলা নাই যে এটা আফটার স্যাচুরেশন ড্রাই স্যাচুরেটেড ভ্যাপার আফটার কম্প্রেশন, নাকি ওয়েট ভ্যাপার আফটার কম্প্রেশন, নাকি সুপারহিটেড ভ্যাপার আফটার কম্প্রেশন, নাকি বিফোর কম্প্রেশন, এরকম কোনো বিষয় বলা নাই। বাট এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে 0.85 এক্সিস্টের সময় মানে কম্প্রেসরের থেকে বেরোর সময় এটা 0.85 ড্রাই হচ্ছে, আর কম্প্রেসরে এন্টারের সময় 0.19 আছে। তার মানে আমরা ধরে নিতে পারি এটা ওয়েট রিজনের মধ্যেই আছে কম্প্রেশনের কথা। তো আমরা একটা সাইকেল আঁকি, TS ডায়াগ্রাম আঁকি প্রথমে, টেম্পারেচার ভার্সেস এন্ট্রপি। তো আমাদের সিস্টেম মানে আঁকার সময় বলছিলাম এইভাবে আমরা আগে স্যাচুরেশন লাইনটা আঁকবো, এবং এখানে এই যাচ্ছে আমাদের 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে আবার 1। তো এই এক পয়েন্ট, এই একটা পয়েন্ট। এরা এখানে বলছে যে ড্রাইনেস ফ্র্যাকশন প্রথমে দেওয়া ছিল কত, এই 0.85 অ্যান্ড 0.19। তো 1 নম্বর পয়েন্টের জন্য ড্রাইনেস ফ্র্যাকশন হবে হচ্ছে 0.85, আর 4 নম্বর পোর্শনের জন্য যে সময় বলছে এন্ট্রি, সে সময় হচ্ছে কত 0.19। এন্ট্রির সময় 0.19 এবং এক্সিস্টের সময় মানে আমাদের যে কম্প্রেশনের আগে সে সময় কত 0.85। আচ্ছা, এরপরে আমরা আর কিছু ডাটা তথ্য নেই। এটা আসলে আমাদের TS ডায়াগ্রাম। TS ডায়াগ্রামে আর আমরা যদি PH ডায়াগ্রামটা আঁকি, এইখানে একটু ভুল হইলো, এখানে যদি আমরা আঁকি এটা পাশাপাশি আঁকলে বেটার হয়। 1 থেকে 2 এইভাবে যায়, তারপরে 2 থেকে 3,
3 থেকে 4, 4 থেকে, তো এখানে হচ্ছে পি এইচ 1 2 3 4। আমরা দেখতে পাচ্ছি যে প্রেশার এই 1 নম্বর আর 4 নম্বরের ক্ষেত্রে প্রেশার দুটাই সেম। তার মানে আমরা বলতে পারি P1 ইকুয়াল টু P4। প্রেশার কত বলেছিল? 2 বার, 2 বার। এরপর আমাদের দেখেন ওয়ার্ক ডান দিয়ে দিছে 150 কিলোজুল, 150 কিলোজুল বার ছেড়ে পার কেজিতে ওয়ার্ক ডান দিয়ে দিছে। আর মাস ফ্লো রেট হয়েছিল 4.5 কেজি পার মিনিট। এরপর HFG ল্যাটেন্ট হিট দিয়ে আছে 1325 কিলোজুল পার কেজি। এবং আমাদের আরেকটা মান দিয়ে দিছে, এই একটা মান যেটাকে আমাদের বলতেছে স্পেসিফিক ভলিউম, ভি অফ বলা যায় জি 0.58 মিটার কিউব পার কেজি রেসপেক্টিভলি। তো আমাদের কোশ্চেনে বলা ছিল কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সটা নির্ণয় করা, আর একটা আছে কী পরিমাণ, কত ভলিউম পরিমাণ পার মিনিটে আমাদের এই কম্প্রেসরে এন্ট্রি করতেছে এটা নির্ণয় করা। তো আমরা প্রথমে আগে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সের দিকে নজর দিই। আচ্ছা ডাব্লিউ মানটা তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আমরা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সের ফর্মুলাটা জানি, সিওপি ইকুয়াল টু রেফ্রিজারেশন ইফেক্ট বাই ওয়ার্ক ডান, রেফ্রিজারেশন ইফেক্ট বাই ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের মানটা যেহেতু দেওয়া আছে, আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে সিওপি, এরকম একটা নর্মালি সূত্র শিখছিলাম যে H1 মাইনাস H2 মাইনাস H1। এই H2 মাইনাস H1, এই যে কম্প্রেশনের কাজটা এখান থেকে এইটুকু ঘটে, এই কম্প্রেশন তাহলে আমরা বলি হচ্ছে কাজ। এই যে হচ্ছে H1 পয়েন্ট, এই যে হচ্ছে H2 পয়েন্ট। এই H2 থেকে যদি আমরা H1টা বাদ দিই, যেটা হয় এটা আমরা বলি হয় রেফ্রিজারেশনের যে কাজটা। এবং H1 থেকে এই যে কাজ 3 নম্বর পয়েন্টটা, এই পয়েন্টটা আসলে মূলত রেফ্রিজারেশনটা ইফেক্ট ঘটায়। তো রেফ্রিজারেশন ইফেক্ট যদি আমরা পাইতে চাই তাহলে H1 মাইনাস H3, আমরা H3 না লিখে অনেক সময় H4ও লিখতে পারি, কারণ কি এই দিকে যেহেতু একটা কনস্ট্যান্ট এনথালপি আছে, সেহেতু আমরা H3ও যা H4ও তা, সেহেতু এই ম্যাথের ক্ষেত্রে আমরা H3 না লিখে H4 লিখতে পারবো। তো আমাদের দেখেন এইখানে H1 আর H2 এই দুটো বিয়োগ করলে আমরা পাতাম হচ্ছে ওয়ার্ক ডান, বাট ওয়ার্ক ডান আমাদের দেওয়া আছে আগে থেকে, তো আমাদের এখন আর 2 পয়েন্টের দিকে যাব না। আমরা এখন এই 4 নম্বর পয়েন্টটা যদি জানতে পারি তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তো H1 এই মানটা আমাদের জানতে হবে, যেহেতু H1 এর ড্রাইনেস ফ্র্যাকশনটা বলা আছে এবং H4 এর ড্রাইনেস ফ্র্যাকশনটা দেওয়া আছে, সেহেতু আমাদের H1 আর H4টা জানতে হবে। H1 থেকে H4 এর বিয়োগ দিলে মানে মাইনাস করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেফ্রিজারেশন ইফেক্ট। এই রেফ্রিজারেশন ইফেক্টটা যখন জেনে যাব তখন ওয়ার্ক ডান দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স পেয়ে যাব। তার মানে আমাদের এখন প্রথম কাজ আছে H1টা নির্ণয় করা। তো H1 সমান আমরা লিখতে পারি যে আমাদের ল্যাটেন্ট হিট আছে HFG
এর সাথে ড্রাইনেস ফ্র্যাকশনটা গুণ হবে, যেহেতু এটা ওয়েট রিজনে আছে। আমরা এই রিজনটাকে বলছিলাম ওয়েট ভ্যাপার। তার মানে ড্রাইনেস ফ্র্যাকশনটা হবে যেহেতু 1, সেহেতু এখানে 1 দেবো। তো আমাদের এক্সের মান ছিল 0.85 এবং ল্যাটেন্ট হিটের মান দেওয়া আছে 1325। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসে 1126.25 কিলোজুল পার কেজি। সিমিলারলি যদি আমরা আবার H4 এর মানটা বের করি তাহলে x4 ইন্টু HFG। x4 এর মান হচ্ছে 0.19 আর HFG ল্যাটেন্ট হিট আমরা জানতাম 1325। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটার মান আসতেছে 251.75। ওকে, এখন আমরা রেফ্রিজারেশন ইফেক্ট যদি বের করতে চাই তাহলে এখানে লিখি RE সমান H1 মাইনাস H4। এই মানটা রেফ্রিজারেশন ক্ষেত্রে H1 মাইনাস H4। তাহলে H1 এর মান হচ্ছে 1126.25 মাইনাস H4 এর মান হচ্ছে 251.75। এটাকে আমরা যদি মাইনাস করি তাহলে আসতেছে 874.5 কিলো জুল পার কেজি। তো আমাদের কপ বের করার জন্য যেটা দরকার, রেফ্রিজারেশন ইফেক্ট পেয়ে গেছি 874.5 আর ওয়ার্ক ডান ছিল হচ্ছে আমাদের 150 কিলো জুল পার কেজি। 150 কিলো জুল পার কেজি। আগেটাও উপরের ইউনিটটাও কিলো জুল পার কেজি, নিচেরটাও কিলো জুল পার কেজি, তার মানে এরকম ইউনিট থাকবে না। তো এটাকে যদি আমরা ভাগ দেই সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসে 5.83। এটাকে আমরা বলতেছি কপের অ্যান্সার। এখানে ইউনিটটা লেখা হয়েছিল না, কিলো জুল পার কেজি। আমাদের একটা অ্যান্সার শেষ, আমরা আর একটা অ্যান্সার বের করবো এই ডান সাইডে। আমাদের দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে ভলিউম অফ দ্য ভ্যাপার এন্টারিং দ্য কম্প্রেসর পার মিনিট, মানে কম্প্রেসরে প্রবেশ করার পূর্বে কি পরিমাণ ভলিউম, মানে আমাদের যে ঢুকতেছে, ভ্যাপার ঢুকতেছে, এন্টার করতেছে, সেই ভ্যাপারের ভলিউমটা নির্ণয় করতে বলছে পার মিনিটে। তো এই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কি করতে হবে, আমাদের যে আমাদের মান দুটা দিয়ে আছে, দেখেন দুটা মান দিয়ে দিচ্ছিল, একটা হলো মাস অফ এ, মানে কি পরিমাণ ভ্যাপার ঢুকতেছে পার কেজিতে, সরি কত কেজি, যে এই মানটা দেওয়া আছে কেজি পার মিনিট, ইন্টু আমাদের যে স্পেসিফিক ভলিউমটা দিয়ে দিয়েছিল ভিজি। এই দুটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা ভলিউমটা পাবো পার মিনিটে। এটা কিভাবে বুঝবো, আসলে দেখেন এখানে আমি একটু যদি সাইডে একটু ইউনিট কনভার্ট করি, এই কেজি পার মিনিট এটাকে আমরা এর ইউনিটটা লিখতে পারি, আর স্পেসিফিক ভলিউম যেটা দেওয়া আছে মিটার কিউব পার কেজি, তাহলে কেজি আর কেজি কেটে যায়, তার মানে মিটার কিউব পার মিনিট। এখানে আমাদের প্রশ্নটা চাইছে যে ভলিউম পার মিনিট, তার মানে এই যে ভলিউমটা বের করতে বলছে সেটা আমরা কিভাবে পাবো, এই মাস ফ্লো রেটের সাথে স্পেসিফিক ভলিউমটা গুণ দিয়ে। তাহলে মাস ফ্লো রেটের মান দেওয়া আছে 4.5 ইন্টু স্পেসিফিক ভলিউমের মান দেওয়া আছে 0.58। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসতেছে 2.61 মিটার কিউব পার মিনিট। এইটাই আমাদের অ্যান্সার।